আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। হামাসের মাইনফিল্ডে যেন সাক্ষাৎ মরণ ফাঁদ, ছিন্ন ভিন্ন 17 ইসরায়েলি সেনা, সারাদিন লাশ টানল হেলিকপ্টার, কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে ভারতীয় কমান্ডাররা, কারণ কি? রাশিয়া ন্যাটো উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ফ্রান্সের। আফগান পুলিশ বাহিনীর ব্যাপক সম্প্রসারণ, আছেন নারী কর্মকর্তাও। পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে যাচ্ছেন পুতিন। মোদির বিজেপিকে নিষ্ঠুর ব্রিটিশ শাসকদের সঙ্গে তুলনা কেজরিওয়ালের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের মাইনফিল্ডে যেন সাক্ষাৎ মরণ ফাঁদ, ছিন্ন ভিন্ন 17 ইসরায়েলি সেনা, সারাদিন লাশ টানল হেলিকপ্টার, কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় বেশ কিছু ইসরায়েল সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড। ওই ব্রিগেড সোমবার গাজা শহরের আল তুফা পাড়ার পূর্বে ইসরায়েলি সেনাদের একটি দলের উপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় 17 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আল কাসাম যোদ্ধারা নিশ্চিত করেছেন। এই সময় ইসরায়েলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের নিয়ে যাওয়ার জন্য ছুটে আসতে দেখা গেছে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কারারা এলাকায় আল কাসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়। এছাড়া রবিবার মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরে কাসাম যোদ্ধাদের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস হয়েছে। এদিকে স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে দক্ষিণ গাজার খান ইউনিসে অগ্রসর হতে পারেনি। ওই ছবিতে দেখা গেছে খান ইউনিসের কাইবা এলাকা, জামাল আব্দুল নাসের সড়ক এবং আবু হামিদ স্কয়ারের পশ্চিম পাশে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের প্রচুর সংঘর্ষ হয়েছে। এতে আরো দেখা যাচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়া যানগুলো সামনে অগ্রসর হবার চেষ্টা করেও ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচন্ড প্রতিরোধের মুখে সামনে এগোতে পারছে না। ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ভারত এবং এর আশপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। মঙ্গলবার থেকে এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে। রোববার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে 4 দিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন। সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো। এনডিটিভি বলছে, নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য উঠবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সবসময় অভিযানের প্রস্তুতি রাখারও নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন মতে ভারতের নৌবাহিনী এডেন উপসাগরে তার কার্যক্রম পর্যালোচনা করবে, যেখানে তারা এই বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সাফল্য অর্জন করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সম্প্রতি রাশিয়ার উত্তেজনা বেড়েছে। এমনকি রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তাহলে এর অর্থ হবে ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। এই অবস্থায় ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। ফ্রান্সের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে শনিবার দেশটির সংবাদ মাধ্যম লে মদে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে মস্কো এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা কিয়েভকে রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা বিবেচনা করছে। পাল্টা প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এই ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এর ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। এর অর্থ হবে যে ন্যাটো জোট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ন্যাটো রাশিয়ার ক্রমবর্ধমান
বর্তমানে এই উত্তেজনার মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ফরাসি সরকার। তবে ফ্রান্সের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে প্যারিস সম্ভাব্য উত্তেজনা সম্পর্কে উদ্বিগ্ন এবং এটি এড়াতে চেষ্টা করছে। নাম প্রকাশ না করার শর্তে ফরাসি একজন কূটনীতিক সংবাদ মাধ্যম লে মদেকে বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে আমাদের অবশ্যই যথাসাধ্য চেষ্টা করতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ রাশিয়ান কর্মকর্তাদের হুঁশিয়ারের বিষয়ে ফরাসি কর্মকর্তা আরও বলেন, রাশিয়া তাদের সামরিক অভিযানের মাত্রা বাড়াতে পারে এমন অনুমান কেউ খারিজ করতে পারে না। রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে এ পর্যন্ত অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এমন অনুমতি দেয়নি দেশ দুটি। এদিকে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে তালেবান প্রশাসন। এরই অংশ হিসেবে দ্রুত গতিতে বাড়ানো হচ্ছে দেশটির পুলিশ বাহিনীর আকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমানে আফগান পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 2.5 লাখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন খান এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। তিনি আরও জানান, প্রয়োজনে পুলিশ বাহিনীতে আরও সদস্য নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য যে এই 2.5 লাখ পুলিশ সদস্যের মধ্যে প্রায় 2000 নারী পুলিশ কর্মকর্তাও রয়েছেন। মুখপাত্র আব্দুল মতিন খান বলেন, পুলিশ অফিসারদের পাশাপাশি জনগণের সেবা করার জন্য নারী পুলিশ অফিসারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বর্তমানে তারা পরিদর্শন সহ বিভিন্ন পরিষেবা খাতে নিযুক্ত রয়েছেন। প্রয়োজনে তাদের সংখ্যাও বাড়ানো হবে জানান তিনি। পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয় এবং সেগুলো রুশ ভূখণ্ডে আঘাত হানে, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ হিসেবে ব্রিটিশ সামরিক স্থাপনায় আক্রমণ করতে পারেন, এমনকি পারমাণবিক বোমার পরীক্ষাও চালাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিম দেশগুলোর মধ্যে উত্তেজনা এখন নতুন ও বিপজ্জনক এক পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে বৈঠকে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ATACMS এবং ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করেছেন, যা রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পুতিন বৃহস্পতিবার পশ্চিমাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনকে এই ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হলে রাশিয়া ও পশ্চিমের মধ্যে যুদ্ধের ধরন বদলে যাবে। তিনি প্রতিশ্রুতি দেন যে এর একটি উপযুক্ত প্রতিক্রিয়া হবে, যদিও সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেনি। তবে পুতিন ইতিপূর্বে বলেছিলেন যে রাশিয়া পশ্চিমের শত্রুদের অস্ত্র সরবরাহ করতে পারে এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। হামবুর্গের ইনস্টিটিউট ফর পিস রিসার্চ অ্যান্ড সিকিউরিটি পলিসির অস্ত্র বিশেষজ্ঞ উলরিক কুইন মনে করেন, পুতিন পারমাণবিক বার্তা দিতে একটি পরীক্ষা চালাতে পারেন। কুহনের মতে, যদি রাশিয়া পারমাণবিক পরীক্ষা চালায় তবে তা হবে অত্যন্ত বিপজ্জনক এক মুহূর্ত। তিনি সতর্ক করে বলেন, পুতিন যদি পশ্চিমা সমর্থনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া না দেখায় তবে তাকে দুর্বল হিসেবে দেখা হতে পারে। অস্ট্রিয়ার ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশেষজ্ঞ গেরহার্ড ম্যাগরান্ড বলেন, পারমাণবিক সংকেত দেওয়ার জন্য রাশিয়া হয়তো পরীক্ষা চালাতে পারে, যদিও এটি সম্ভব হলেও অত্যন্ত অস্বাভাবিক। রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে দেওয়া হয় তবে ন্যাটো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে। পশ্চিমা দেশগুলো এখনো নিশ্চিতভাবে জানে না পুতিনের রেড লাইন কোথায়। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা অস্ত্র ও স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করা রাশিয়ার স্বার্থের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। জেলে পাঠানোর অভিযোগে বিজেপিকে নিষ্ঠুর বলে আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, এমনকি ব্রিটিশরাও কখনো ভাবতে পারেনি যে স্বাধীনতার 75 বছর পরে তাদের চেয়েও নিষ্ঠুর শাসক আসবে ভারতে। রোববার তার নিজের দল আম আদমি পার্টির কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে 2 দিনের মধ্যে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন কেজরিওয়াল। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এএপি অফিসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল বলেন, সর্বশক্তিমানকে ধন্যবাদ, যারা আমার জন্য প্রার্থনা করেছেন তাদেরও ধন্যবাদ। তিনি আরও বলেন, আমি জেল থেকে
একটি চিঠি লিখেছিলাম গভর্নরকে। লিখেছিলাম আমি জেলে আছি এবং অতিশীকে আমার জায়গায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া উচিত। আমার চিঠি তার কাছে পৌঁছায়নি, বরং আমাকে সতর্ক করা হয়েছিল যে আমি যদি আবার লিখি তাহলে আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। স্বাধীন ভারতে ব্রিটিশদের চেয়েও বড় স্বৈরশাসক থাকবেন তা ব্রিটিশরাও হয়তো ভাবতে পারেনি। কেজরিওয়াল দাবি করেন যে তার দলীয় সহকর্মী সন্দীপ পাঠককে কালো তালিকাভুক্ত করা হয়েছিল কারণ তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে এসেছিলেন। তিনি বলেন তারা আমাকে চুরি, দুর্নীতি, ভারত মাতাকে প্রতারণা ইত্যাদির অভিযোগে অভিযুক্ত করেছে, অথচ আমি আমার জাতির জন্য কিছু করতে এসেছিলাম। অনেকগুলো আইন করে কেন্দ্রীয় সরকার আমার ক্ষমতা কেড়ে নিয়েছে, তবে আমি সারা জীবনে শুধু একটি বিষয় অর্জন করেছি, তা হলো সত্যতা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের মাইনফিল্ডে যেন সাক্ষাৎ মরণ ফাঁদ, ছিন্ন ভিন্ন 17 ইসরায়েলি সেনা, সারাদিন লাশ টানল হেলিকপ্টার, কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে ভারতীয় কমান্ডাররা, কারণ কি? রাশিয়া ন্যাটো উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ফ্রান্সের। আফগান পুলিশ বাহিনীর ব্যাপক সম্প্রসারণ, আছেন নারী কর্মকর্তাও। পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে যাচ্ছেন পুতিন। মোদির বিজেপিকে নিষ্ঠুর ব্রিটিশ শাসকদের সঙ্গে তুলনা কেজরিওয়ালের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।